ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আধুনিক যুগের ইতিহাস সংক্রান্ত বিষয় থেকে ব্রিটিশ শাসনকালে ভারতীয় সমাজ ও সংস্কৃতি সম্পর্কিত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কোনো চাকরির পরীক্ষায় কিন্তু এই ব্রিটিশ শাসনকালে ভারতীয় সমাজ ও সংস্কৃতি সংক্রান্ত অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে, তাই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। ব্রিটিশ শিক্ষানীতি। 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে শিক্ষা খাতে প্রতি বছর 1 লক্ষ টাকা খরচ করার নির্দেশ দিয়েছিল। তাহলে 1 লক্ষ টাকা খরচ করবে কোন আইন অনুসারে? এই যে চার্টার অ্যাক্ট কত সালে হয়েছিল, এই যে 1813 খ্রিস্টাব্দে, এই চার্টার অ্যাক্ট সংক্রান্ত প্রশ্ন কিন্তু পরীক্ষার সময় আসে, যে চার্টার অ্যাক্ট কত সালে হয়েছিল, সেখানে বিভিন্ন ধরনের সাল দেওয়া থাকে, তাই এই চার্টার অ্যাক্টটা কত সালে সেটা জানাও জরুরি। এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম মোট 4টি চার্টার অ্যাক্ট আছে। একটা 1793, তারপরে 1813, 1833 এবং 1853, এতগুলি চার্টার অ্যাক্ট আছে। তো এরপর 1833 সালের চার্টার অ্যাক্ট আছে। এই অনুযায়ী কিন্তু এই যে শিক্ষা খাতে খরচ বাড়িয়ে 10 লক্ষ টাকা হয়েছিল। তা প্রথমে 1 লক্ষ টাকা কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী? 1813 সালে। তারপর 1833 সালের কিন্তু চার্টার অ্যাক্ট অনুযায়ী এই শিক্ষা খাতে খরচের পরিমাণ বাড়িয়ে 10 লক্ষ টাকা করা হয়েছিল। এরপর 1835 খ্রিস্টাব্দে মেকলে ভারতের সরকারি খরচে পাশ্চাত্য শিক্ষার পক্ষে মত দিয়েছিলেন, যাকে মেকলে প্রতিবেদন বলা হয়। এই যে মেকলের প্রতিবেদন কত সালে, এটা কিন্তু পরীক্ষায় বারবার এসছে, খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মেকলের প্রতিবেদন কত সালে পাশ হয়েছিল? এরপর কি? লর্ড উইলিয়াম বেন্টিং 1835 সালে 7ই মার্চ মেকলের প্রতিবেদনকে আইনে পরিণত করলেন। তাহলে এই যে মেকলের প্রতিবেদন ছিল, এটাকে কিন্তু আইনে মেকলের প্রতিবেদনকে আইনে পরিণত করেছিলেন কি? লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1835 সালে। এটা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে, ভীষণ ইম্পর্টেন্ট। লর্ড হার্ডিন্স 1844 খ্রিস্টাব্দে ঘোষণা করেন ইংরাজি শিক্ষায় শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে অগ্রাধিকার কাদেরকে দেওয়া হবে? যারা ইংরাজি শিক্ষায় শিক্ষিত যুবক। এরপর 1854 খ্রিস্টাব্দে 19শে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের ডেসপ্যাচ প্রকাশ করেছিলেন। তাহলে এই যে উডের ডেসপ্যাচ কত সালে প্রকাশিত হয়, এটা কিন্তু বারবার পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই উডের ডেসপ্যাচের বিষয়বস্তু কী ছিল? সেই যে তিনি চার্লস উড যে ডেসপ্যাচ দিয়েছিলেন শিক্ষা সংক্রান্ত, আর এই উডের ডেসপ্যাচ কী সংক্রান্ত, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আছে, শিক্ষা সংক্রান্ত। তাহলে এখানে জনগণের শিক্ষার দায়িত্ব সরকার এবং সেটি সুষ্ঠুভাবে রূপায়িত করতে হবে। প্রাথমিক ক্ষেত্রে মাতৃভাষায় ও উচ্চশিক্ষায় ইংরাজি ভাষায় শিক্ষার সুপারিশ করা, প্রত্যেক রাজ্যে আলাদা শিক্ষা দপ্তর তৈরি করতে বলা হয়েছিল, আর কলকাতা, মাদ্রাজ ও বোম্বেতে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা। এবং পরবর্তীতে কিন্তু এটা হয়েছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাজে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। শিক্ষকদের জন্য আলাদা প্রশিক্ষণের কথাও কিন্তু বলা হয়, নারী শিক্ষার কথাও বলা হয়। তাহলে এই উডের ডেসপ্যাচটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময়, যখন ব্রিটিশ শাসনকালে ভারতে পাশ্চাত্য শিক্ষা বা শিক্ষা বিস্তারের জন্য কিন্তু উডের ডেসপ্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তাই উডের ডেসপ্যাচকে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা বলা হয়। তাহলে এই যে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনা কার্টা কাকে বলা হয়, বা কত সালে সেটা প্রকাশিত হয়েছিল বা চালু হয়েছিল, তো সেটা কিন্তু পরীক্ষাতে বারবার আসে। এই উডের ডেসপ্যাচকেই কিন্তু বলা হয়, যেটা কিনা 1854 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এরপর খুব গুরুত্বপূর্ণ 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন প্রাথমিকে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে সুপারিশ করেন। তাহলে এই যে হান্টার কমিশন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল, বা কী ক্ষেত্রে এটা যুক্ত, কৃষি বিষয়ের সঙ্গে এটা যুক্ত, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো এটা কিন্তু একটা শিক্ষা সংক্রান্ত, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত সুপারিশ। এবং 1882 খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন হয়। এই কমিশনে স্যার উইলিয়াম হান্টারের নেতৃত্বে উডের ডেসপ্যাচের কার্যকারিতা ও প্রয়োগ দেখার জন্য লর্ড রিপনের সময় গঠিত হয়েছিল। তাহলে কিন্তু এটা যে উডের ডেসপ্যাচ হয়েছিল, সেই ডেসপ্যাচের যে কার্যকারিতা ও প্রয়োগ, সেই বিষয়ে দেখার জন্য যে শিক্ষা সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছিল বা কমিশন গঠন করা হয়েছিল, তাকে বলা হয় হান্টার কমিশন, যেটা 1882 খ্রিস্টাব্দে গঠিত হয়। সেই সময় কিন্তু লর্ড রিপন শাসন করছিলেন ইংরেজ পক্ষ থেকে। এই হান্টার কমিশনে ভারতীয় সদস্য ছিলেন কে তিলক আর ছিলেন স্যার সৈয়দ আহমেদ। এরপর
1902 সালে র্যালে কমিশন, এটা রেলে না র্যালে কমিশন হবে, র্যালে কমিশন গঠিত হয়। তো র্যালে কমিশন কত সালে গঠিত হয় এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এই র্যালে কমিশনে ভারতীয় সদস্য কে ছিল এটাও পরীক্ষায় আসে। গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সৈয়দ হোসেন বিলগ্রামি, এরা দুইজন ছিল কিন্তু র্যালে কমিশনে ভারতীয় সদস্য। এই কমিশনের সুপারিশ অনুযায়ী 1902 সালে বিশ্ববিদ্যালয় আইন, এই বিশ্ববিদ্যালয় আইন কবে বা ইউনিভার্সিটি অ্যাক্ট কবে চালু হয়েছিল এটা কিন্তু পরীক্ষায় আসে। এটা 1902 সালে, তখন কিন্তু লর্ড কার্জন শাসন করছিলেন ইংরেজদের পক্ষ থেকে। তাহলে এই কমিশনের সুপারিশ অনুযায়ী 1902 সালে বিশ্ববিদ্যালয়, তাহলে বিশ্ববিদ্যালয় যে আইন এটা কোন কমিশনের সুপারিশ অনুযায়ী হয়েছিল? র্যালে কমিশনে। আর এই র্যালে কমিশন কিন্তু 1902 সালে গঠিত হয়। তো এটা কিন্তু আসে পরীক্ষাতে, খুবই আসে। তারপর 1917 খ্রিস্টাব্দে স্যাডলার ইউনিভার্সিটি কমিশন গঠিত হয়। তো স্যাডলার ইউনিভার্সিটি কমিশন কত সালে গঠিত হয় এটা পরীক্ষায় আসে। এই স্যাডলার ইউনিভার্সিটি কমিশনে ভারতীয় সদস্য কে ছিল? আশুতোষ মুখার্জি আর জিয়াউদ্দিন আহমেদ, এরা দুইজন। এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। এই কমিশনের অপর নাম ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন। তাহলে কোন কমিশনের অপর নাম ছিল কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন? স্যাডলার ইউনিভার্সিটি কমিশন। এই কমিশনের সুপারিশ অনুযায়ী, অর্থাৎ স্যাডলার ইউনিভার্সিটি কমিশনের সুপারিশ অনুযায়ী কী কী উঠে এসেছিল তথ্য? এই কমিশনে কি বলছিল? 12 বছরের বিদ্যালয় শিক্ষা, বিদ্যালয়ে প্রবেশের পূর্বে 2 বছরের ইন্টারমিডিয়েট শিক্ষা, স্নাতক 3 বছরের হবে, আর ফলিত বিজ্ঞান ও কারিগরি শিক্ষার উপর নজর দেওয়া হয়েছিল। এই চারটে কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী হয়েছিল। এরপর 1929 খ্রিস্টাব্দে হার্টগো কমিশন গঠিত হয়। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন স্যার ফিলিপ হার্টগো। এই কমিটি প্রাথমিক শিক্ষার উপর জোর দিয়েছিল। তাহলে এই যে কমিশনগুলো থেকে কিন্তু কোন কমিশন কত সালে গঠিত হয়েছিল এবং কে প্রধান ছিল বা ভারতীয়দের মধ্যে থেকে কোন সদস্য এই কমিশনে যুক্ত ছিল, এই বিষয় সংক্রান্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এই তথ্যগুলো মনে রাখা খুবই জরুরি। এরপর 1937 খ্রিস্টাব্দে ওয়ার্দা পরিকল্পনা তৈরি হয়েছিল। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর জাকির হোসেন। ডক্টর জাকির হোসেন ছিল ওয়ার্দা কমিশন পরিকল্পনার চেয়ারম্যান। জাতীয় কংগ্রেসের 1937 সালে, এটা টাইপ মিস্টেক, ওয়ার্দা হবে। ওয়ার্দায় শিক্ষার জন্য ভারতীয় সম্মেলনের আহ্বান দিয়েছিল। ওয়ার্দাতে শিক্ষা সংক্রান্ত বিষয়ের জন্য কিন্তু এই ওয়ার্দা কিসের সঙ্গে যুক্ত, এইভাবে কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে যে ওয়ার্দা পরিকল্পনা কিসের সঙ্গে যুক্ত, কত সালে গঠন হয়েছিল, এইগুলো কিন্তু আসে পরীক্ষায়। এরপর সার্জেন প্ল্যান অফ এডুকেশন 1944 সালে, এটা দেখে নেব জন সার্জেন এই সুপারিশগুলি কী কী ছিল। জন সার্জেন সুপারিশগুলি ছিল 6 বছর থেকে 11 বছর শিশুদেরকে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করতে হবে, 6 বছরের জন্য সেকেন্ডারি এডুকেশন দিতে হবে, 2 ধরনের উচ্চ বিদ্যালয় তৈরি হবে, প্রথমত একাডেমিক স্কুল, দ্বিতীয়ত টেকনিক্যাল ও ভোকেশনাল। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সার্জেন প্ল্যান অনুযায়ী কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো সবই এক্সিকিউট হয়েছিল। এরপর 1854 খ্রিস্টাব্দে উড সাহেবের এডুকেশন ডিসপ্যাচের নির্দেশে 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই একই বছর বোম্বাই মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এর আগেই আমি জানিয়েছি যে 3টে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছিল কাজ স্যার উডের ডিসপ্যাচ অনুযায়ী। এডুকেশনাল যে ডিসপ্যাচ ছিল উডের, সেইটা অনুযায়ী 1854 খ্রিস্টাব্দে কিন্তু তিনি বলেছিলেন 3টে বিশ্ববিদ্যালয়ের কথা, যেটা কিনা 1857 সালের 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ওই একই বছর পরবর্তীতে বোম্বাই ও মাদ্রাজে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। মানে 1857 সালে এই 3টে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা 1854 খ্রিস্টাব্দের উড সাহেবের, এটা উড হয়ে গেছে উড সাহেবের, উড হবে উড সাহেবের এডুকেশনাল ডিসপ্যাচের নির্দেশ অনুযায়ী। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিল? উইলিয়াম কোলভিল। এটা কিন্তু পরীক্ষায় আসে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটাও কিন্তু পরীক্ষাতে আসে বারবার। এগুলো খুবই ইম্পর্টেন্ট। লাহোর বিশ্ববিদ্যালয় কত? 1882 খ্রিস্টাব্দে। আর এলাহাবাদ বিশ্ববিদ্যালয় 1887 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এগুলোও ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। এরপর এই র্যালে জফল হবে একটা র্যালে কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন কি? 1902 খ্রিস্টাব্দে র্যালে কমিশন, র্যালে হবে এটা, র্যালে কমিশন স্থাপিত করেন লর্ড কার্জন। তখন কিন্তু লর্ড কার্জন ছিল, আগেই বলেছি লর্ড কার্জন তখন ইংরেজ পক্ষ থেকে শাসন করছিল, আর 1902 সালে হয়। এই কমিশনের সভাপতি ছিলেন স্যার টমাস র্যালে এবং অন্যতম সদস্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, মানে ভারতীয়দের হিসাব থেকে। এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে, টমাস র্যালে কোন কমিশনের সভাপতি ছিলেন বা র্যালে কমিশনের সভাপতি কে ছিলেন, এগুলো কিন্তু আসে পরীক্ষাতে। এরপর এই কমিশনের প্রতিবেদন অনুসারে 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাস হয়। এর আগে যেখানে লেখা ছিল ওখানে কিন্তু একটু মিস্টেক ছিল, যে বিশ্ববিদ্যালয় আইন এটা কত?
4 সাল হবে, এটা কিন্তু 2 না, ওটা 4 সাল হবে, এটা একটু দেখে নেবে, 1904 সালে। এরপর যে বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছিল তার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থাকে কঠোর সরকারি নিয়ন্ত্রণে, পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে আনার জন্য। স্যার আশুতোষ মুখোপাধ্যায় যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলেন তখন বাংলা ভাষার বিশ্ববিদ্যালয় স্তরে মর্যাদা লাভ পায়, ঠিক আছে, খুব একটা ইম্পর্টেন্ট না এটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1896 খ্রিস্টাব্দে ভারতীয় শিক্ষা সার্ভিস, ভারতীয় শিক্ষা সার্ভিস কত সালে গঠিত হয়? আর এই জাতীয় শিক্ষা পরিষদ 1906 খ্রিস্টাব্দে স্থাপিত করা হয়, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাতীয় শিক্ষা পরিষদ, আর যার পরবর্তীতে ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাহলে এই জাতীয় শিক্ষা পরিষদ থেকে কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় ফলশ্রুতির সৃষ্টি হয়েছিল। এরপর 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে ব্রহ্মচার্যাশ্রম ও বিশ্বভারতীর সৃষ্টি কত সালে হয়েছিল? বহুবার পরীক্ষা এসেছে, 1921 সালে কিন্তু। কে করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মনে রাখার মতো একটা প্রশ্ন উত্তর। এরপর 1904 খ্রিস্টাব্দে থিওসফিক্যাল সোসাইটির নেত্রী অ্যানি বেসান্ত বারাণসীতে স্থাপন করেন কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয়। কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় কে কবে প্রতিষ্ঠা করেন? পরীক্ষায় আসে। এবং 1915 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিদ্যালয় পরিণত হয়। সেই যে বেনারস কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় সেটা পরিবর্তিত হয়ে কী হয়? বেনারস হিন্দু বিদ্যালয়ে পরিণত হয়। আর কে করে? মদনমোহন মালব্য। কত সালে? 1915 সালে। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কি? শ্রীমতী নাথিবাই দামোদর ঠেকারসে মহিলা বিশ্ববিদ্যালয়, বোম্বেতে আছে এটা, অবস্থিত কোথায়? বোম্বে। তৈরি করেন কি? আচার্য ধনকেশব কার্ভে। কত? 1916 সালে। এটাও কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, সবগুলো হাইলাইট করা আছে। আমি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বা বারবার পরীক্ষাতে যেগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি এবং ভিডিওর সঙ্গে আমি আলোচনা করে দিচ্ছি। এগুলো স্টার মার্ক দিয়ে নোট করে রাখলেই কিন্তু পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। ইম্পেরিয়াল লাইব্রেরি বর্তমানে জাতীয় গ্রন্থাগার 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন তৈরি করেন। ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ক্যানিংহাম। ইম্পেরিয়াল লাইব্রেরি বা বর্তমানে জাতীয় গ্রন্থাগার এটা 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন তৈরি করেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান প্রতিষ্ঠা করেন অ্যাংলো মোহামেডান ওরিয়েন্টাল কলেজ। এটি পরে না, এটা পরে হবে, পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় 1920 খ্রিস্টাব্দে। ভীষণ আসে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের কে প্রতিষ্ঠাতা কে, এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করেছে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট ডাউন করে নাও। এছাড়াও 1875 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ প্রতিষ্ঠা করেন ওরিয়েন্টাল স্কুল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেন ভিক্টোরিয়া ইনস্টিটিউশন অ্যান্ড অন্তঃপুরী স্ত্রী শিক্ষা সভা, এটাও পরীক্ষায় আসে। এরপর খুব ইম্পর্টেন্ট 1819 খ্রিস্টাব্দে ফিমেল জুভেনাইল সোসাইটি প্রতিষ্ঠিত হয়, এটি প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে। লেডিস সোসাইটি ফর নেটিভ ফিমেল এডুকেশন তৈরি হয় 1824 খ্রিস্টাব্দে, এটাও ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, পরীক্ষায় আসতেই পারে। এরপর 1929 খ্রিস্টাব্দে 28শে সেপ্টেম্বর সারদা আইন চালু হয়। এই সারদা আইন চালু হয় কত খ্রিস্টাব্দে? এটা কিন্তু পরীক্ষায় আসে। এখানে কী ছিল? ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স কিন্তু 21 বছর থেকে 14 বছর, ছেলেদের ন্যূনতম বয়স ছিল 21 বছর ওই আইন অনুযায়ী, এবং মেয়েদের 14 বছর করা হয়, যা হিন্দু মুসলিম নির্বিশেষে সবার জন্য প্রযুক্ত ছিল। তাহলে এটা কিন্তু সারদা আইন অনুযায়ী বা কোন আইন অনুযায়ী ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম 21 বছর ও মেয়েদের 14 বছর করা হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর কত সালে? এটা খুব ইম্পর্টেন্ট, হাইলাইট করা আছে, অবশ্যই বারবার পড়তে হবে এগুলো, ওই জন্য হাইলাইট করে দিয়েছি। এরপর নারী শিক্ষা বিস্তার। নারী শিক্ষা বিস্তার কি? নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী, অবলাবান্ধব, মহিলা পরিচারিকা পত্রপত্রিকাগুলি বিশেষ ভূমিকা নিয়েছিল। তো সেই সময় এই পত্রপত্রিকাগুলো কিন্তু নারী শিক্ষা বিস্তারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এবার 1878 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলস্বরূপ মহিলারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। এরপর কিন্তু 1878 খ্রিস্টাব্দ থেকেই কিন্তু সেই ব্রাহ্ম সমাজের যে আন্দোলন হয়েছিল তার ফলস্বরূপ মহিলারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। 1883 খ্রিস্টাব্দে চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম মহিলা বিএ ডিগ্রি পাশ করেন। তাহলে এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, প্রথম মহিলা যে বিএ ডিগ্রি লাভ করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, চন্দ্রমুখী বসু আর কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর 1890 খ্রিস্টাব্দে কাদম্বিনী কংগ্রেস অধিবেশনে ভাষণও দিয়েছিলেন, এগুলো জেনে রাখার জন্য তথ্য, আর কিছু নেই। 1849 খ্রিস্টাব্দে বেথুন হিন্দু বালিকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, এটা পরীক্ষায় বারবার আসে কিন্তু, বেথুন হিন্দু। এই বেথুনের সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু যুক্ত ছিলেন বিভিন্ন তার কর্মকাণ্ডে। এরপর লেডি হার্ডিন্স মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1916 সালে। 1893 খ্রিস্টাব্দে মাতাজি তপস্বিনী মহাকালী
পাঠশালা প্রতিষ্ঠা করেন? 1930 খ্রিস্টাব্দে লেডি আরউইন কলেজ তৈরি হয়, যা বলরাটকে আরউইন করেছিল। কোথায়? দিল্লিতে তৈরি হয়েছিল। এগুলো জেনে রাখার তথ্য, পরীক্ষায় আসলেও আসতে পারে। এরপর খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন হাইলাইট করা আছে, দেখাই যাচ্ছে 1847 খ্রিস্টাব্দে রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ। তাহলে ভারতের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোনটি? এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কত সালে প্রতিষ্ঠিত হয় রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ? 1847 সালে। 1856 খ্রিস্টাব্দে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়। তাহলে কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা কিন্তু পরীক্ষাতে আসে। পরবর্তীতে 1880 খ্রিস্টাব্দে ওই কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তরিত হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবার 1904 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বিহারের পুসাতে কি ভারতের প্রথম কৃষি কলেজটি? ভারতের প্রথম কৃষি কলেজটি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা কিন্তু পরীক্ষায় আসে। কোথায়? পুসাতে, বিহারের। কত সালে? 1904 খ্রিস্টাব্দে। এরপর সংস্কার আন্দোলন অর্থাৎ নবজাগরণের যুগ বাংলায়। বাংলায় কী হয়েছিল? বাংলাতে ডিরোজিও শিষ্যদেরকে ইয়াং বেঙ্গল বা যুব বঙ্গ নামে সম্প্রদায় নামে রাখা হতো। তাহলে ইয়াং বেঙ্গল সম্প্রদায় কার শিষ্যদেরকে রাখা হতো? এটা কিন্তু পরীক্ষা আসে। ডিরোজিও। গোড়া বা অর্থোডক্স সম্প্রদায়ের নেতা ছিলেন রাজা রাধাকান্ত দেব। অবশ্য তিনি ইংরেজি শিক্ষার বিরোধী ছিলেন। তিনি ছিলেন রাজা রামমোহনের সমসাময়িক। এরপর ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজ সংক্রান্ত প্রশ্ন কিন্তু যে মানে পরীক্ষাতে থাকেই। আধুনিক ইতিহাস থেকে পড়াশুনো করা মানে ব্রাহ্ম সমাজ সম্পর্কিত প্রশ্ন আসবেই। রাজা রামমোহন কর্তৃক 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা। এই যে আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? বহু পরীক্ষা এসছে। এবং 1828 থেকে বা 1829 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা। 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ। তাহলে আত্মীয় সভা, তারপরে হচ্ছে ব্রাহ্ম সভা, সেখান থেকে ব্রাহ্ম সমাজ। এই যে সালগুলো এবং কত সালে, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। এরপর রাজা রামমোহনের মৃত্যুর পর অর্থাৎ 1833 খ্রিস্টাব্দে, তাহলে 1833 খ্রিস্টাব্দে রাজা রামমোহন মারা যান। ব্রাহ্ম সমাজকে কোনো মতে টিকিয়ে রেখেছিলেন রামমোহনের বন্ধু দ্বারকানাথ ঠাকুরের পুত্র। রামমোহনের বন্ধু দ্বারকানাথ ঠাকুরের পুত্র এবং রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ, এই দুজনই কিন্তু এই রাজা রামমোহনের মৃত্যুর পরে এই ব্রাহ্ম সমাজকে টিকিয়ে রেখেছিলেন। এরপর 1857 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। এরপর 1857 সালে কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন। এরপর খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1862 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্রকে কী উপাধি দিয়েছিল? ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল। এই ব্রহ্মানন্দ, কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি কে কবে দিয়েছিল? এটা কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এরপর 1866 খ্রিস্টাব্দে ব্রহ্ম সমাজ দ্বিবিভক্ত হয়, অর্থাৎ 1866 খ্রিস্টাব্দে আদি ব্রহ্ম সমাজ, যা প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। আর 1866 খ্রিস্টাব্দে মানে ওই সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে? কেশবচন্দ্র সেন। তাহলে এই দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। একটাই আদি ব্রহ্ম সমাজ, সেটা দেবেন্দ্রনাথ ঠাকুর। আর যেটা ভারতীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা হলো কে করলেন? কেশবচন্দ্র সেন। দুটোই কিন্তু 1866 সালেই হয়েছিল। এটা কিন্তু পরীক্ষায় আসে, বারবার পরীক্ষায় এসছে কিন্তু এটা। এরপর সাধারণ ব্রহ্ম সমাজ কত? 1878 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। কত? 15ই মে। শিবনাথ শাস্ত্রী আর আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেন কি? সাধারণ ব্রহ্ম সমাজ। এইগুলো কিন্তু পরীক্ষা আসে। এই যে সাধারণ ব্রহ্ম সমাজ বহু পরীক্ষাতে আমি দেখেছি এসছে। শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিল। অপশানে থাকে ডাব্লিউবিসিএসের পরীক্ষা বা যে কোনো পুলিশের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষাতেই কিন্তু আসে এগুলো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আধুনিক যুগের ইতিহাসের সমাজ সংস্কারক বা সংস্কৃতি থেকে আজকের ক্লাসটি আলোচনা হলো। আশা করি ক্লাসটি খুবই কাজে লাগবে। যে কোনো পরীক্ষাতে এই ক্লাস থেকে কিন্তু খুবই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। আর আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ক্লাস সংক্রান্ত কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ।